আচ্ছা, আমরা আর 1 মিনিট ওয়েট করি, বাকি সবাই জয়েন করে নেক, দেন আমরা শুরু করে দিতেছি। ফার্স্ট এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি দেখবো, দেন তোমাদের জন্য একটা কোশ্চেন ছিল যে কেন রেডিয়াস বেশি হইলে ওয়েটের উপরে তার ইফেক্টটা বেশি আর ড্র্যাগ ফোর্সের উপরে তার ইফেক্টটা কম। এই জিনিসটা ইনভেস্টিগেট করার একটা টাস্ক ছিল, এন্ড আমরা এইটা দেখার পর ফাইনালি লাস্টে প্লিমজল লাইনের এই জিনিসটা এটা আমরা রেখে দিছিলাম, বলছিলাম যে এই ফ্লুইডস এর এই টপিক সবগুলো শেষ হলে এটা নিয়ে ডিসকাস করব। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো আর কি। আচ্ছা, সো এখন আমরা শুরু করে দেই। সো ফার্স্ট কোশ্চেনে চেক পয়েন্ট কোশ্চেনে যে টার্মিনাল ভেলোসিটির এই চ্যাপ্টারের চেক পয়েন্ট কোশ্চেন গুলো তোমাদের হোমওয়ার্ক ছিল। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, কোশ্চেন নাম্বার 1 এর জন্য use Stokes law to calculate the viscosity on the ball bearing with a radius of 1 millimeter falling at 1 millimeter per second through a liquid chocolate of 30 degree Celsius। যে লিকুইড চকলেটের টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমাদেরকে একটা জিনিস দেখবা যে ভিসকসিটি চ্যাপ্টারের মধ্যে চকলেটের জন্য, এই যে চকলেটের জন্য 30 ডিগ্রি সেলসিয়াসে কত হয় কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটির ভ্যালুটা, ওইটা আমাদের কাছে দেওয়া আছে কত, 100 প্যাসকেল সেকেন্ড, সরি। তো তাহলে আমাদেরকে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে চকলেটের 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হইলে পরে ভিসকসিটি দেওয়া আছে কত, 100। তো এই একটা ইনফরমেশন আমরা জানলাম, এন্ড রেডিয়াস দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে। তো স্টোকস ল ইউজ করে কি বের করতে বললো, ভিসকাস ড্র্যাগ এর ভ্যালুটা বের করতে বলছে। তো তাহলে আমরা এই জিনিসটা নোটপ্যাডের মধ্যে এরকম করে ফেলি। তো কোয়েশ্চেন নাম্বার 1, ভেলোসিটি দাও 1 মিলিমিটার পার সেকেন্ড। তো মিলিমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা যেই কথা, 1000 দিয়ে ডিভাইড দাও একই কথা। ওকে, এরপরে রেডিয়াস দেওয়া আছে কত, রেডিয়াস দেওয়া আছে হলো 1 মিলিমিটার। তো রেডিয়াস 1 মিলিমিটার। তো এখন এখানের মধ্যে মিলিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 10⁻³ তো তাহলে মিটারে কনভার্ট করে ফেললাম। তো রেডিয়াস আমাদের এইটা। এরপরে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি, যে এটার ভ্যালুটা, এটা কত, at 30 ডিগ্রি সেলসিয়াস the value of এটা is 100 প্যাসকেল সেকেন্ড। সো তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা আমরা জানলাম। এরপরে বাকি কাজটা কি, স্টোকস ল ইউজ করে আমাদেরকে ফোর্সের ভ্যালুটা বের করতে বলছে। সো আমাদের স্টোকস ল ফর্মুলাটা কি, ড্র্যাগ ফোর্স ইজ ইকুয়াল টু 6 পাই আর এটা ভি। সো তাহলে 6 পাই ইনটু রেডিয়াস হলো 1 ইনটু 10⁻³ এটা হলো 100 আর ভেলোসিটি হলো 1 ইনটু 10⁻³ তো এটা যদি আমরা করি, তো এখন এটা ক্যালকুলেটরে বসাইলে পরে আমাদের কত আসে দেখি, 1.88 into 10⁻³ 1.885 into 10⁻³ 1.885 into 10⁻³ নিউটন। তো এটাকে আমরা যদি টু সিগনিফিকেন্ট ফিগারে লিখি, তো তাহলে পরে এটা কত আসবে, 1.9 into 10⁻³ নিউটন। তো এই আসলে আমাদের কি ফার্স্ট এর কোশ্চেনে ড্র্যাগ ফোর্সের ভ্যালুটা। তো ড্র্যাগ ফোর্সের এই ক্যালকুলেশন কোনো প্রবলেমেটিক কিছু না, জাস্ট দুইবার ইউনিট কনভার্সন করা লাগছে। আর আরেকটা কি, একটা টেবিল থেকে যেখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট লিকুইডের জন্য ভিসকসিটি দেওয়া ছিল, ওখানে থেকে ভিসকসিটিটা দেখে নিতে হয়েছে যে 100 প্যাসকেল সেকেন্ড কই থেকে পাইছি,
viscosity of chocolate at 30 degree Celsius. তো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1, ভালো কথা। এরপর কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে why is it difficult to calculate the terminal velocity for a cat falling from a high rooftop? তো এখন একটা বিড়ালের জন্য আমরা টার্মিনাল ভেলোসিটি এত ইজিলি বের করতে পারি না। যে মনে করো একটা অনেক উঁচু একটা রুফটপ থেকে এরকম একটা বিড়াল ছেড়ে দিছো, তো এখন এই বিড়ালটা এরকম নিচে পড়তেছে, সো এখন তোমার কি করতে হবে? ইউ উইল হ্যাভ টু ডিটারমাইন দ্য টার্মিনাল ভেলোসিটি। তো এখন এটা বের করা টাফ কেন? আমাদের টার্মিনাল ভেলোসিটির যে ফর্মুলা আমরা ইউজ করি এসএস, যে আমরা ড্র্যাগ ফোর্সের যে ফর্মুলা ইউজ করি, ড্র্যাগ ফোর্সের ফর্মুলাটা কি? স্টোকস ফোর্স না? মাত্র আমরা 1 নাম্বারের জন্য যে ক্যালকুলেশনটা করলাম। তো তাহলে এখানের জন্য আমাদের তো কয়টা লিমিটেশন আছে বা কয়টা অ্যাজাম্পশন আছে যে এরকম এরকম কন্ডিশনে আমরা শুধু কি করতে পারবো? এই ফর্মুলাটাকে বা এই লটাকে অ্যাপ্লাই করতে পারবো। কন্ডিশনগুলো কি ছিল? একটা ছিল স্মল অবজেক্ট হইতে হবে, একটা ছিল স্ফেরিক্যাল অবজেক্ট হইতে হবে, আর একটা ছিল লো একটা ভেলোসিটিতে মুভ করতে হবে, তাই না? হ্যাঁ। সো এই যে আমাদের স্পেসিফিক কয়টা কন্ডিশন ছিল যেগুলা থাকলে পরে আর যেগুলা মেইনটেইন করলে পরে আমরা স্টোকস লটা অ্যাপ্লাই করতে পারবো। ক্যাট তো অ্যাকচুয়ালি কি, তার সাইজও ছোট না, দেন সে কোনো স্ফেরিক্যাল অবজেক্টও না, এরপরে সে কোনো কম ভেলোসিটিতেও মুভ করে না, সে ভালোই একটা ভেলোসিটিতে কি করবে? নিচে ফল করবে। সো তাহলে স্টোকস ল তার উপরে কি করা যাবে না? অ্যাপ্লাই করা যাবে না। তো স্টোকস ল যদি অ্যাপ্লাই করা না যায়, দ্যাট মিন্স we won't be able to calculate the terminal velocity of the cat accurately. তো তাহলে এইটার জন্য, হ্যাঁ বলো। জিনিসটা হলো আমি বুঝতে পারি না যে মানে কখন অবজেক্টটা ছোট নাকি বড় বলবো, এটা বুঝতে পারি না। কখন অবজেক্টটাকে ছোট নাকি বড় বলবো? অবজেক্ট ছোট বলতে ওরকম যে তোমার একদম ছোট সাইজের বল বিয়ারিং বা গলফ বল, এরকম কয়টা অবজেক্ট হলো স্মল অবজেক্ট। এগুলা থেকে বড় হওয়া মানে হলো এগুলা লার্জ অবজেক্ট। তো ওগুলার জন্য আমাদের স্টোকস ল অ্যাপ্লাই করা অ্যাকচুয়ালি সুটেবল না। ফুটবলের সাইজে গেলে এটা ক্যালকুলেট করতে পারবো না। হ্যাঁ, ফুটবলও অ্যাকচুয়ালি বড় সাইজের। আচ্ছা আচ্ছা, সো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2, যে কেন আমরা একটা ক্যাটের জন্য টার্মিনাল ভেলোসিটি বের করতে পারবো না, অর ডিফিকাল্টি ফেস করতে হবে টার্মিনাল ভেলোসিটি ডিটারমাইন করতে গেলে। দেন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে a spherical meteorite, sorry, a spherical meteorite of radius 2 meter, 2 মিটার কোন স্মল অবজেক্ট তো না, বাট এটাই আমাদের পরে সি নাম্বারে বলবে যে অ্যাজাম্পশন গুলো কি, এগুলো জিনিস। সো ফার্স্টে বললে একটা স্ফেরিক্যাল শেপের একটা মিটিওরাইট যার রেডিয়াস হলো 2 মিটার, পুরাটা হলো পিওর আয়রন দিয়ে বানানো, যেটা আর্থের দিকে পড়তেছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এ নাম্বারে বলতেছে for its fall through the air use Stokes law to calculate the meteorite's terminal velocity. আচ্ছা, তো এখন মিটিওরাইটটার টার্মিনাল ভেলোসিটি আমাদের বের করতে হবে। তো এখন সে কি করবে? সে কোন ফ্লুইডের ভিতর দিয়ে পড়বে? অ্যাটমসফিয়ার। সো তাহলে সে এয়ারের ভিতর দিয়ে পড়বে। তো এয়ারের আমাদের ইয়ে কত, কি বলে, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি কত, ওইটা আমরা ওই টেবিল থেকে দেখব। ঠিক আছে, 1. ওই তো এরকম মানে কম একটা ভিসকসিটির ভ্যালু আসবে আর কি। সো ওইটা একটা জিনিস। একটা হলো রেডিয়াস আমরা জানি, এরপরে আমাদের ইয়ে থেকে কি বলে, টেবিল থেকে দেখে নিব যে এয়ার এর জন্য ভিসকসিটির ভ্যালুটা কত। দেন টার্মিনাল ভেলোসিটি যখন নাকি রিচ হবে তখন কি হবে? টার্মিনাল ভেলোসিটি রিচ করলে পরে তখন তো তার আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স গুলো সমান সমান। সো এখন এটা ইউজ করে আমরা টার্মিনাল ভেলোসিটি যদি বের করতে চাই, তো তাহলে এটার জন্য আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে? টার্মিনাল ভেলোসিটির একটা ফর্মুলা আমরা ডেরাইভ করছিলাম না? হ্যাঁ, এই যে টার্মিনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2r স্কয়ার g ডেনসিটি অফ দা সলিড মাইনাস ডেনসিটি অফ দা ফ্লুইড ডিভাইডেড বাই 9 এটা। তো তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা কি ডিটারমাইন করব? এই ফর্মুলা ইউজ করে আমরা ডিটারমাইন করব দা টার্মিনাল ভেলোসিটি অফ দা স্ফেরিক্যাল আয়রন মিটিওরাইট। তো তাহলে আমরা এখানের মধ্যে দেখি
ক্যালকুলেশনটা, এটা কত কোশ্চেন নাম্বার 3 তাই না? সো কোশ্চেন নাম্বার 3 এর এ, রেডিয়াস হলো 2 মিটার। এখন আয়রনের ডেনসিটি দেখতে হবে, ওয়াটার এয়ারের ডেনসিটি দেখতে হবে, আর এয়ারের ভিসকসিটি দেখতে হবে। তো এখন এই যে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য এয়ারের ভিসকসিটি কত? 0.1234, চারটা 018। তো তাহলে ভিসকসিটি কত হবে? 0.418। এটা গেল ভিসকসিটি। আর ডেনসিটি দুইটা আমরা দেখবো, আমাদের ডেনসিটি চ্যাপ্টারের মধ্যে দেওয়া ছিল, ডেনসিটি এন্ড প্রেসারের। এই যে আয়রনের ডেনসিটি কত? 7850, আর এয়ারের হলো 1.2। তো এয়ার হলো 1.2 আর আয়রনের 7850। 1.2 আর 7850, এটা হলো ডেনসিটি অফ দা ফ্লুইড আর এটা হলো ডেনসিটি অফ দা সলিড। তো এখন এই ভ্যালুগুলা আমরা যদি এই ফর্মুলাতে বসাই, বলো। ডেনসিটি টেবিলটা আমি বইতে পাই নাই খুঁজে, আমি গুগল থেকে বের করছি। বইয়ে কেন পাবা না? জানি। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম, 70 আসছিল এটার ডেনসিটি। ঠিক আছে, সমস্যা নাই। তো এখন এখানে টার্মিনাল ভেলোসিটির আমাদের বেসিক ফর্মুলাটা কি? v টার্ম ইজ ইকুয়াল টু 2r² g ডেনসিটি অফ দা সলিড মাইনাস ডেনসিটি অফ দা ফ্লুইড ডিভাইডেড বাই 9। এটা তো আমাদের আননোন কোনো ভ্যালুই নাই এখানের মধ্যে, তো এই সবগুলা ভ্যালু ইনপুট দিয়ে দিলে উই উইল গেট দা ভ্যালু অফ দা টার্মিনাল ভেলোসিটি। তো এই টার্মিনাল ভেলোসিটির ভ্যালুটা কত আসে আমরা যদি ক্যালকুলেটর বসাই, তো তাহলে অ্যানসার কত আসে এটা অ্যানসার থেকে দেখে নিলে হয়, আর ক্যালকুলেটর বসাই দেখি। দাঁড়াও, 3.8 into 10⁹ আচ্ছা, এই যে 3.8 into 10⁹ এটা কি কোনো রিয়েলিস্টিক টার্মিনাল, এটা কি কোনো রিয়েলিস্টিক ভেলোসিটির ভ্যালু হয় লাবিবা? হয় না। কেন? লাইটের স্পিডের চেয়ে বেশি। হ্যাঁ, লাইটের স্পিডের থেকেও বেশি আসছে। যে স্পিড অফ লাইট হলো 3 into 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখানে এই মিটিওরাইটের টার্মিনাল ভেলোসিটি আসতেছে লাইটের স্পিডের থেকেও বেশি। তো এমন একটা মিটিওরাইট যদি আর্থে এসে হিট করে, আর্থকে একদিক দিয়ে ফুটা করে আরেক দিক দিয়ে বের হয়ে চলে যাবে, এটা এত হাই ভেলোসিটিতে যদি এসে হিট করে। তো ফার্স্ট অফ অল এটা আমরা বের করলাম, কোশ্চেন নাম্বার 1 এর যা অ্যানসার আসছে ওইটাই। বাট ওইরকম তোমার কোন একটা ভেলোসিটি আসলে তুমি একটু ভেলোসিটিটা নিয়ে দেখবা যে আসলে এই ভেলোসিটিটা কি রিয়েলিস্টিক কিছু হইছে নাকি না, বিকজ এই রিলেটেড কোনো কিছু পরে আমাদের জিজ্ঞাসা করতে পারে। এরপর বি নাম্বারে কি বলতেছে? দ্য মিটিওরাইট ল্যান্ডস ইন আ ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটার লেক দ্যাট ইজ at 20 degrees Celsius and continues sinking underwater. Use Stokes law to calculate its new terminal velocity. So এখন আমরা ফ্লুইডটা, একটু আগে তো এয়ারের ভিতর দিয়ে মুভ করতেছিল, এখন কার ভিতর দিয়ে মুভ করবে? ওয়াটারের ভিতর দিয়ে মুভ করবে। কত ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার? 20 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার। তো তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের জন্য আমাদের ভিসকসিটির ভ্যালুটা হবে ডিফারেন্ট, ডেনসিটির ভ্যালুটা হবে ডিফারেন্ট। যে ওয়াটার 20 ডিগ্রি সেলসিয়াসে থাকলে তার ভিসকসিটি হবে কত? 0.001, আর ওয়াটারের 20 ডিগ্রি সেলসিয়াসে তার ডেনসিটি কত হবে? 1 কেজি মিটার পার, কি বলে 1 কেজি পার মিটার কিউব। এই যে পিওর ওয়াটার 4 ডিগ্রি সেলসিয়াসে এত, 20 ডিগ্রি সেলসিয়াসে আমরা মোর অর লেস সেমই রাখি। ওকে, তো তাহলে এই জিনিসটা ইউজ করলে পরে তখন আমাদের টার্মিনাল ভেলোসিটিটা কত আসে? ওই সেম ফর্মুলার মধ্যে বসাবো, শুধু আমাদের ভিসকসিটি এন্ড ডেনসিটির ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। সো এখানের জন্য কত আসছে? 5.97 into 10⁷ মিটার পার সেকেন্ড।
এই ক্যালকুলেশন গুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সাইমা? ওকে, সো কনফিউশন না থাকলে দ্যাটস ভেরি গুড। এরপরে আমরা দেখি সি নাম্বার কোশ্চেনে কি বলতেছে। 3 এর সি তে বলতেছে what assumptions have you made in order to make the calculations। তো অ্যাজাম্পশন গুলি কি আমরা স্টোকস ল ইউজ করছি না? তো স্টোকস ল এর অ্যাজাম্পশন গুলো কি ছিল? আমরা নোটস এর মধ্যে লিখে দিছিলাম যে স্মল স্ফেরিক্যাল লো ভেলোসিটি অবজেক্ট হইতে হবে। তো ওই জিনিসটা এই যে have used Stokes law, though the answers clearly show that this object is too large and moving too fast for Stokes law to apply. Answer to A is faster than the speed of light. Also assume viscosity of air at 20 degrees Celsius and density as 1000 kg per meter cube। তো তাহলে এই কয়টা ছিল আমাদের যে অ্যাজাম্পশন গুলা। বলতেছিলাম না যে 4 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের ডেনসিটি হলো 1000, 20 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ডেনসিটিটা কম। তোমরা তো এই জিনিসটা ক্লাস 7 এ পড়ে আসছিলা না যে 4 ডিগ্রি সেলসিয়াসে হলো ওয়াটারের ডেনসিটি সবচেয়ে বেশি থাকে। এর থেকে টেম্পারেচার কমলেও ডেনসিটি কমে যায়, এর থেকে টেম্পারেচার বাড়লেও ডেনসিটি কমে যায়। জাস্ট 4 ডিগ্রি সেলসিয়াসে কি থাকে? সবচেয়ে বেশি ডেনসিটি থাকে। এর জন্য মাঝে মাঝে এরকম ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়। কি হয়? যে মনে করো কোন একটা সি এর উপরে এমন আইসবার্গ এমন ফ্লোট করতেছে বা পুরাটা এরকম আইস দিয়ে ঢাকা। তো এখন তুমি যদি আইসটা ভেঙে এরকম নিচে যাও, তোমার কাছে মনে হবে যে যত ডেপথে যাবা তত আরো ঠান্ডা পানি পাবা। কিন্তু অ্যাকচুয়ালি কি, তুমি যত নিচে যাবা তত কি আসে ওখানের মধ্যে মোর ডেন্স ওয়াটার। কোন কত ডিগ্রি সেলসিয়াসে? 4 ডিগ্রি সেলসিয়াসে। সো তাহলে পানির যত নিচে যাবা তত দেখবা যে পানিটাকে একটু রিলেটিভলি গরম লাগবে সারফেসের তুলনায়। কখন? যখন নাকি সারফেসে পুরাটা বরফ দিয়ে ঢাকা থাকবে। সো এটা কেন? বিকজ ওয়াটারের ডেনসিটি সবচেয়ে বেশি কখন? ওয়াটারের ডেনসিটি হলো সবচেয়ে বেশি যখন নাকি টেম্পারেচার হলো 4 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা তোমাদের ক্লাস 7 এর ফিজিক্সে পড়ানোর কথা। এটা অলওয়েজই পড়ানো হয়, না পড়ায় থাকলে অ্যাকচুয়ালি ব্যাপারটা প্যাথেটিক। পড়াই নাই। এরপরে কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে ইউজ টেবল এ টু এস্টিমেট দ্য টার্মিনাল ভেলোসিটি অফ দ্য ক্যাট ইন কোশ্চেন 2। যে কোশ্চেন 2 তে তো বললাম যে ক্যাটের তো অ্যাকচুয়ালি শেপটা স্ফেরিক্যাল না, প্লাস সে আস্তে আস্তে মুভ করবে না, প্লাস সে কোনো স্মল অবজেক্টও না। তো তাহলে তার জন্য টার্মিনাল ভেলোসিটি বের করা হলো সমস্যা। কিন্তু স্টিল আমাদেরকে একটা এস্টিমেশন লাগাইতে বললো যে এই ক্যাটের টার্মিনাল ভেলোসিটি কত হইতে পারে। টেবল এ ইউজ করে, এই যে এটা হলো টেবল এ। তো এই টেবল এ ইউজ করে আমাদেরকে একটা এস্টিমেশন করতে বলছে যে কত হইতে পারে। এখন ব্যাপারটা খেয়াল করো যে ক্যাটের যে সাইজ, ক্যাটের সাইজটা কি হবে? একটা গলফ বলের থেকে তার সাইজ হবে বড়, কিন্তু একটা স্কাই ডাইভার যে একটা নরমাল সাইজড হিউম্যানের থেকে তো ক্যাটের সাইজটা কি হবে? ছোট হবে না? তো তাহলে দা ক্যাট ইজ লার্জার দ্যান দা গলফ বল বাট স্মলার দ্যান দা স্কাই ডাইভার। তো তাহলে তার টার্মিনাল ভেলোসিটিটা কি হবে? ইন বিটুইন, যে গলফ বলের থেকে তার টার্মিনাল ভেলোসিটির ভ্যালুটা হবে বেশি, আর স্কাই ডাইভারের থেকে তার টার্মিনাল ভেলোসিটির ভ্যালুটা হবে কম। ওকে, সো গলফ বলের থেকে টার্মিনাল ভেলোসিটি বেশি এন্ড স্কাই ডাইভারের থেকে টার্মিনাল ভেলোসিটির ভ্যালু কম। তো এরকম তুমি দেখবা যে কোনটার সাইজের কাছাকাছি হয়? মানুষের থেকে তো সিগনিফিকেন্টলি ছোট। ক্যাটের সাইজটা মানুষের থেকে কি হবে? একটা নরমাল স্কাই ডাইভার রেগুলার সাইজড হিউম্যান হইলে পরে তার থেকে ক্যাটের সাইজটা সিগনিফিকেন্টলি কম হবে। তো অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 45 মিটার পার সেকেন্ড এরকম কিছু একটা হইতে পারে ওই ক্যাটের টার্মিনাল ভেলোসিটি। তো এমন যে কোন একটা অ্যাজাম্পশন আমরা করব, আমাদের নিজেদের এক্সপ্লেনেশন ওয়াইজ ওইটা কনকর্ডেন্ট থাকলেই হবে। ওকে, আমাদের এক্সপ্লেনেশন যেটা দিলাম ওইটার সাথে আমাদের ভ্যালুটা যদি ম্যাচ করে তো তাহলে পরে আমাদের অ্যানসারটাকে তারা কারেক্ট হিসেবে ধরবে। যে ব্যাপারটা কি বলতেছে, ফার্স্টে বলে নিছে স্টুডেন্টস ওন অ্যানসারস। এক্সাম্পল কেমন একটা টাইপ অফ অ্যাপ্রোচ তুমি এমন করতে পারো, কি জিনিস? The cat is larger than golf ball and smaller than a human, so its terminal velocity should be between their terminal velocities. Estimation as
40 মিটার পার সেকেন্ড। সো তাহলে যে কোন একটা স্পেসিফিক তারা ভেলোসিটি কি করলো, অ্যাজিউম করলো যে গলফ বলের থেকে সাইজে বড়, স্কাই ডাইভারের থেকে সাইজে ছোট। সো তাহলে ইন বিটুইন কোন একটা ভেলোসিটির ভ্যালু হবে। এরপরে কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 5 এ বলতেছে দ্য এক্সপেরিমেন্ট ইন ফিগার সি, আমরা ইউনিট 3 এর জন্য যেটা রেখে দিছিলাম এই যে এটা, এই ফিগার সি তে এই এক্সপেরিমেন্টের সময় কি করতেছে, was carried out using glycerin as the liquid through which the sphere was dropped। তো গ্লিসারিনের ভিতর দিয়ে একটা স্ফিয়ার ছেড়ে দিয়েছে এন্ড ওই স্ফিয়ারের টার্মিনাল ভেলোসিটি কত এটা তারা বের করতেছে। ডিফারেন্ট টেম্পারেচারে এই সেম এক্সপেরিমেন্টটা তারা রিপিট করছে এই যে, বাট দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ রিপিটেড এট ডিফারেন্ট টেম্পারেচারস ফ্রম 10 ডিগ্রি সেলসিয়াস আপ টু 50 ডিগ্রি সেলসিয়াস। এখন A1 এ বলতেছে in what way would the density of glycerin change as the temperature increased for each experiment। তো টেম্পারেচার বাড়াইলে ডেনসিটির কি হয়, ফর দ্য সেম ম্যাস, যে অবজেক্টের ম্যাস তো চেঞ্জ হচ্ছে না, তো টেম্পারেচার বাড়াইলে যে কোনো জিনিস যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি এটা কি করে, সে এক্সপ্যান্ড করে না। টেম্পারেচার বাড়াইলে ওই অবজেক্টটা কি করে, আর ওই সাবস্টেন্সটা এক্সপ্যান্ড করে, তো তার মানে তার ভলিউম বেড়ে যায়। সো ফর দ্য সেম ম্যাস যদি ভলিউম ইনক্রিজ করে তো তাহলে ডেনসিটি কি হবে, বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। তো তাহলে ওই জিনিসটা আমরা বলবো যে ফর দ্য সেম ম্যাস ইফ দ্য ভলিউম ইনক্রিজেস দ্য ডেনসিটি ডিক্রিজেস। সেম কথা পরেরটার জন্য, যদিও তার ইফেক্টটা কম, যে সলিড অবজেক্টের এক্সপেনশনটা লিকুইডের কম্পারিজনে কম হয়, বাট স্টিল কিছু একটা হইলেও এক্সপেনশন হবে। এই যে in what way would the density of the ball bearing change as the temperature increased for each experiment। যে বল বিয়ারিং এর জন্য অল্প হইলেও তার ভলিউম বাড়বে, তো তার মানে বল বিয়ারিং এর ডেনসিটিটা একটু হইলেও কি হবে, কমে যাবে। কিন্তু বল বিয়ারিং এর ডিক্রিজটা এত বেশি সিগনিফিকেন্ট হবে না, গ্লিসারিনের ডিক্রিজটা অনেক বেশি সিগনিফিকেন্ট হবে, বিকজ গ্লিসারিন ইজ অলরেডি আ লিকুইড, তো তাহলে তার এক্সপেনশনটা হবে বেশি। আর বল বিয়ারিংটা সলিড, তো তাহলে তার টেম্পারেচার বাড়লে ডেনসিটি কমবে, ভালো কথা, কিন্তু তার উপরে ওই ডেনসিটি ডিক্রিজের ইফেক্টটা কি হবে, কম থাকবে। বি নাম্বার কোশ্চেনে বলতেছে কি, ইন হোয়াট ওয়ে উড দ্য আপথ্রাস্ট অন দ্য বল বিয়ারিং চেঞ্জ as the temperature of the glycerin was increased for each experiment। সো এখন আপথ্রাস্ট আমাদের কিভাবে চেঞ্জ হবে, আপথ্রাস্টের ফর্মুলাটাই কি, upthrust is equal to density of fluid into volume of fluid displaced into g। এখন ডেনসিটি অফ ফ্লুইডটা কি হইতেছে, ডেনসিটি অফ ফ্লুইডটা সিগনিফিকেন্টলি কমে যাচ্ছে, তাই না? ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইজ ডিক্রিজিং সিগনিফিকেন্টলি ইফ টেম্পারেচার ইনক্রিজেস। আর বল বিয়ারিং তো পুরোটাই পানির ভিতরে, তো তাহলে বল বিয়ারিং যদি এক্সপ্যান্ড করে তো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এটা কি বাড়বে নাকি কমবে? বল বিয়ারিং এর সাইজ যদি বড় হয় সে আরো বেশি করে ফ্লুইড ডিসপ্লেস করবে না? এসাস? হ্যাঁ। তো তাহলে বল বিয়ারিং এর সাইজ যদি ইনক্রিজ করে সো তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসটা বাড়বে। কিন্তু কি বলছিলাম যে ডেনসিটি ডিক্রিজ অফ দ্য ফ্লুইড ইজ significantly larger than the volume increase for the solid। সো তাহলে ডেনসিটি বেশি কমছে আর ভলিউম বাড়ছে, ভালো কথা, কিন্তু ভলিউমের ইনক্রিজটা হলো কম। তো তাহলে ওভারঅল আপথ্রাস্ট তাহলে কি হইতেছে, ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে? জি তো কনস্ট্যান্ট, জি হলো কনস্ট্যান্ট, ডেনসিটি ডিক্রিজ করতেছে বেশি আর ভলিউম ইনক্রিজ করতেছে, কিন্তু ইনক্রিজটা ডেনসিটি ডিক্রিজের রেসপেক্টে কম। তো তাহলে ওভারঅল আপথ্রাস্টটা কি করবে, ডিক্রিজ করবে না? এখানের জন্য দেখো তার অ্যানসারে কি বলতেছে, ফার্স্টে তো ভলিউম ইনক্রিজেস ফর দ্য সেম ম্যাস, তো ডেনসিটি কমে, আবার সেম জিনিস ভলিউম ইনক্রিজেস ফর দ্য সেম ম্যাস, তো তাহলে ডেনসিটি কমতেছে। এখন ডেনসিটি রিডাকশন বাই দ্য গ্লিসারিন ইজ লাইকলি টু বি মোর, যে ডেনসিটি যে কমতেছে ওই ডেনসিটি কমার ইফেক্টটা হবে বেশি, আর ডেনসিটিটা বেশি কমবে।
than for the metal ball bearing. So upthrust would reduce likely only by a small amount. যে upthrustটা কমবে because density decrease টা হবে ভলিউমের ইনক্রিজের রেসপেক্টে বেশি। তো তাহলে ওভারঅল দেয়ার উইল বি আ ডিক্রিজ ইন আপথ্রাস্ট। এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ বলো। এখানে আমরা কিভাবে বুঝতেছি কি ডেনসিটি সিগনিফিকেন্টলি কমতেছে? কারণ মানে ফর্মুলা মোতাবেক যতটুকু মানে ভলিউম যতটুকু কমবে ডেনসিটি ততটুকু বাড়বে বা এরকম কিছু। এইটা কার ভলিউম আর কার ডেনসিটি দেখতেছি? এটা তো ভলিউম দেখতেছি অবজেক্টটা হলো সলিড। তো সলিড টেম্পারেচার বাড়লে এক্সপ্যান্ড করবে ভালো কথা, কিন্তু তার এক্সপেনশনটা হবে কম। তো তাহলে ইনক্রিজ ইন ভলিউমটা হইতেছে কম। আর ডেনসিটিটা নিতেছি কার? ডেনসিটিটা নিতেছি আমরা ফ্লুইডের। এখন ফ্লুইডের এটা অলরেডি লিকুইড, তো তাহলে টেম্পারেচার বাড়লে পরে তার ডেনসিটি ডিক্রিজটা কি হবে? আরো বেশি হবে না? তো তাহলে ওইটার জন্য বলছি যে the decrease in density is significantly larger than the increase in volume. So overall there will be a decrease in upthrust. রিক্তি কি বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া বুঝছি। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে এই অ্যানসারটা নিয়ে কোশ্চেন নাম্বার বি এর? আচ্ছা, তো কারো কোনো কনফিউশন না থাকলে ভালো। এরপরে সি নাম্বারে কি বলতেছে দেখি। Explain how the viscosity of glycerin changes as the temperature increases. কি হবে? টেবিল বি আমরা দেখে নেই। এমনিতে তো আমরা জানি যে লিকুইডের জন্য কি হয়, টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমে যায়। যে গ্লিসারিনের জন্য আর ওয়াটারের জন্য একটু খেয়াল করো, এই অ্যানসারটা আমাদের একটু পরেও কাজে লাগবে। ঠিক আছে, গ্লিসারিনের জন্য খেয়াল করো, টেম্পারেচার যখন নাকি -40 তখন ভিসকসিটি হলো 6700। টেম্পারেচার যখন নাকি 20 তখন ভিসকসিটি হইছে কত? 1.5। টেম্পারেচার মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, তাতে কি হয়ে গেছে? ভিসকসিটি হয়ে গেছে 0.63। সো তাহলে গ্লিসারিনের জন্য টেম্পারেচার ইনক্রিজ করলে ভিসকসিটি কি হয়? অনেক শার্পলি চেঞ্জ হয়। যে অল্প একটু টেম্পারেচার বাড়াতেই ভিসকসিটি কি হয়ে যায়? সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে যায়। আর ওয়াটারের জন্য একটু খেয়াল করো তো, 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য 0.0018, 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য 0.0010, 100 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ছে, তাতেও তার ডেনসিটি কি বলে, তার ভিসকসিটি কি হয়েছে? মোর অর লেস কাছাকাছি আছে। যে ওয়াটারের জন্য ভিসকসিটিটা কি হয় না, টেম্পারেচারের সাথে ভিসকসিটিটা এত সিগনিফিকেন্টলি চেঞ্জ হয় না, যে ভিসকসিটিটা আস্তে আস্তে কমে। ওয়াটারের জন্য দ্য ডিক্রিজ ইন ভিসকসিটি ইজ গ্র্যাজুয়াল, কিন্তু গ্লিসারিনের জন্য কি হইতেছে? অল্প একটু টেম্পারেচার বাড়লে ভিসকসিটির চেঞ্জটা হইতেছে অনেক বেশি সিগনিফিকেন্ট। বুঝতে পারতেছো কি বলতেছি? এসাস তো তাহলে এখানের জন্য ফার্স্ট এর তার অ্যানসার আমরা কি বলবো? যে গ্লিসারিনের জন্য টেম্পারেচার বাড়লে কি হবে? দা ভিসকসিটি উইল চেঞ্জ শার্পলি অর সিগনিফিকেন্টলি। তো এই কথাটা আমরা ফার্স্টে বললাম। এরপরে ডি নাম্বার কোশ্চেনে কি বলতেছে? At each temperature, the student drew a graph of terminal velocity against square of the radius of ball bearing. Explain how the gradient of the graph would change with the change in temperature and why. তো ফার্স্টে আমরা টার্মিনাল ভেলোসিটির ওই ফর্মুলাটা দেখবো এন্ড গ্রাফটা দেখবো। ওকে, এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 5 এর ডি। তো কোশ্চেন নাম্বার 5 এর ডি তে প্রথমে আমরা ফর্মুলাটা দেখি। টার্মিনাল ভেলোসিটি ফর্মুলা কি? v টার্ম ইজ ইকুয়াল টু হোয়াট? 2r স্কয়ার g density of the solid minus density of the fluid divided by 9। এটা এখন কি বলছে? velocity on the y axis and radius squared on the x axis। তো তাহলে y axis এ যা ওইটা আমরা এই পাশে রাখলাম,
আর 2g rho s minus rho f divided by 9 এটা ইনটু r স্কয়ার। এইভাবে করে লিখলে কি ডিফারেন্ট কিছু হইলো? উপরের আর নিচের লাইনের মধ্যে আলাদা কিছু আছে? উপরের আর নিচের লাইন আমাদের একদম সেম। এখন আমরা যদি এটাকে একটা জেনারেল স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তো এখানে প্লাস ফর্মে কিছু নয়, which means প্লাস আছে 0। তো তাহলে এটা আমাদেরকে কি দিচ্ছে? y ইন্টারসেপ্ট ইজ 0। x অ্যাক্সিসে যদি r স্কয়ার প্লট করি আর y অ্যাক্সিসে যদি টার্মিনাল ভেলোসিটি প্লট করি, তো তাহলে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? the gradient will be equal to 2g density of solid minus density of fluid divided by 9 eta। তো এখন এখানের মধ্যে দেখো এই ডেনসিটি চেঞ্জের ইফেক্টটা আমাদের দোনোটাই ডেনসিটি কমতেছে, সো তাহলে ওভারঅল আমাদের নিউমারেটরের মধ্যে 2g এই দুইটা তো আমাদের ফিক্সড ভ্যালু, এখানে কোনো চেঞ্জ আসবে না। এন্ড ডেনসিটির চেঞ্জও আমাদের কি হবে না, এত বেশি সিগনিফিকেন্ট হবে না যে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিলা, তো তাহলে ডেনসিটির চেঞ্জ এত বেশি হবে না। কিন্তু সবচেয়ে বড় চেঞ্জটা কিসে আসবে এসাস? সবচেয়ে বড় চেঞ্জটা আসবে আমাদের কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটির মধ্যে, এটার ভ্যালুর মধ্যে। যে যত টেম্পারেচার বাড়বে এটার ভ্যালু কি হবে, ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে? যত টেম্পারেচার বাড়বে ডিক্রিজ করবে, এটার ভ্যালু ডিক্রিজ করবে। সো এটা যদি কমে যায়, এখন দেখো গ্রেডিয়েন্ট অফ দা গ্রাফ, যে আমরা যদি এখানে y অ্যাক্সিস এ ভেলোসিটি এন্ড x অ্যাক্সিস এ যদি r স্কয়ার প্লট করি, so this will give us a straight line to the origin। এখন এটার গ্রেডিয়েন্ট কি হয়? the gradient is equal to 2g density of solid minus density of fluid divided by 9 eta। তো এখন নিউমারেটর মোর অর লেস ফিক্সড, যে এটার চেঞ্জ এত বেশি সিগনিফিকেন্ট না, কিন্তু ডেনোমিনেটরে এটা যদি কমে যায়, তো এখন এটার সাথে গ্রেডিয়েন্টের কানেকশনটা কেমন? ইনভার্সলি প্রপোর্শনাল না? যে এটা যদি কমে যায় গ্রেডিয়েন্ট কি হবে, বাড়বে নাকি কমবে? এটা কমলে গ্রেডিয়েন্ট বাড়বে। এটা কমলে গ্রেডিয়েন্ট বাড়বে। তো তাহলে টেম্পারেচার বাড়লে এটা কমে যায় আর এটা কমে গেলে গ্রেডিয়েন্ট বেড়ে যায়। সো তাহলে আমরা কি বলবো, যে ভেলোসিটি ভার্সাস r স্কয়ার গ্রাফ যদি আমরা প্লট করি, গ্রেডিয়েন্ট আমাদেরকে দিবে 2g ডেনসিটি অফ সলিড মাইনাস ডেনসিটি অফ ফ্লুইড ডিভাইডেড বাই 9 এটা। তো এখন টেম্পারেচার বাড়লে যেহেতু ভিসকসিটি কমে যায় এন্ড ভিসকসিটির সাথে গ্রেডিয়েন্টের রিলেশনশিপ যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, তো তাহলে টেম্পারেচার বাড়লে দ্য গ্রেডিয়েন্ট উইল ইনক্রিজ। বুঝতে পারছো যে যত টেম্পারেচার বাড়াবো তত গ্রেডিয়েন্ট কি করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। সো এই জিনিসটা হবে আমাদের মেইন অ্যানসারটা। এটা বুঝতে কি কোনো প্রবলেম আছে সাইমা? ভেরি গুড। জেরিন বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তো এইটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 5D এর অ্যানসার। যে 5D এর আমরা অ্যানসারটা দেখে নেই ওরা কি বলছে। যে ফার্স্টে তো সি নাম্বারে বলতেছে যে গ্লিসারিনের ভিসকসিটি টেম্পারেচারের সাথে অনেক তাড়াতাড়ি কমে যায়, ফলস র‍্যাপিডলি উইথ ইনক্রিজিং টেম্পারেচার। দেন বললো যে স্টোকস ল ইনক্লুডস বোথ ডেনসিটি কম্প্যারিজনস এন্ড ভিসকসিটি। The change in relative densities is likely to be small। তো তাহলে ডেনসিটির চেঞ্জ গুলাকে আমাদের এত বড় ভাবে কনসিডার না করলেও সমস্যা নাই, কিন্তু the change in viscosity is much more significant। The gradient is inversely proportional to viscosity, so would increase significantly। মানে gradient significantly increase করবে টেম্পারেচারের সাথে, এই যে across the various temperatures used। তো আই হোপ এই জিনিসটা কারো কোনো প্রবলেম হওয়ার কথা না।
দেন ফাইনালি যেটা বলছিলাম টেবিলের থেকে প্রথমে ভালো মতো আমরা দেখে নিয়েছিলাম ওয়াটারের জন্য ভিসকসিটি কিভাবে চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে, আর গ্লিসারিনের জন্য টেম্পারেচার কিভাবে চেঞ্জ হয় ভিসকসিটির সাথে। তো এই কোশ্চেনটা আমাদের ই নাম্বারে করছে, কি বলতেছে, why is this experiment likely to be inconclusive if water were used instead of glycerin? যে গ্লিসারিন ইউজ না করে আমরা যদি ওয়াটার ইউজ করতাম তো তাহলে এই এক্সপেরিমেন্টটা বা এই কনক্লুশনটা আমাদের কি করতে পারতাম না, ঠিক মতো আমরা রিচ করতে পারতাম না এই কনক্লুশনের মধ্যে। কেন? বিকজ এখানের মধ্যে কাজটা কি, ওয়াটারের জন্য টেম্পারেচারের সাথে ভিসকসিটির চেঞ্জটা অনেক কম হয়, তাই না? যে টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমতেছে ভালো কথা, কিন্তু চেঞ্জ ইন ভিসকসিটিটা এত বেশি সিগনিফিক্যান্ট না। তো তাহলে আমরা বড় লেভেলের কোনো চেঞ্জ দেখতে পাবো না গ্রেডিয়েন্টের মধ্যে। তো এইটা হলো আমাদের মেইন প্রবলেম, যে ওয়াটার ইউজ করলে পরে এক্সপেরিমেন্টটা আমাদের ঠিকমতো পারসিভ করা যাইতো না, ওই অ্যাকচুয়াল চেঞ্জটা কি হচ্ছে। এই যে কি বলতেছে দেখো, the change in viscosity of water is very small, যে টেম্পারেচারের সাথে ওয়াটারের যে ভিসকসিটি চেঞ্জটা হয় ওই চেঞ্জটা হলো কম। So the differences in terminal velocity and hence the gradient on the graph are likely to be imperceptible, যে আমাদের এত বড় কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ আসবে না। তো তাহলে কি, তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টের থেকে যদি আমরা এই এক্সপেরিমেন্টটা ওয়াটার দিয়ে করতাম তো তাহলে একদম স্পেসিফিক কোন একটা কনক্লুশনে আমরা রিচ করতে পারতাম না, বিকজ গ্রেডিয়েন্টের আমরা সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ দেখতাম না। মোর অর লেস দ্য গ্রেডিয়েন্টস উড হ্যাভ বিন ক্লোজ টু ওয়ান অ্যানাদার। কিন্তু গ্লিসারিনের জন্য সিগনিফিক্যান্ট চেঞ্জটা কেন দেখতে পারছি, বিকজ গ্লিসারিনের জন্য ভিসকসিটির চেঞ্জটা কি হয়েছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে দ্য ভিসকসিটি চেঞ্জ সিগনিফিক্যান্টলি। বুঝতে পারছো নাবিল? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে কোশ্চেন প্রবলেম হচ্ছে কি কি কোশ্চেন, 5 এর ইটা কোশ্চেনটা বুঝতে পারিনি। এই যে কোশ্চেনটা করছে যে এই এক্সপেরিমেন্টটা, এই যে ডিফারেন্ট টেম্পারেচারে টার্মিনাল ভেলোসিটির কেমন চেঞ্জ আসে, অর ডিফারেন্ট টেম্পারেচারে গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি ভার্সেস আর স্কয়ার গ্রাফ কেমন চেঞ্জ আসে, এই জিনিসটা যদি আমরা ওয়াটার দিয়ে করতাম গ্লিসারিনের বদলে তো তাহলে কেন এটা কনক্লুসিভ কোন একটা এন্ডে আমরা আসতে পারতাম না। ওয়াটার দিয়ে করলে পরে আমরা এটার সুন্দর কোনো কনক্লুশন আসতে পারতাম না। কেন? বিকজ ওয়াটারের জন্য টেম্পারেচারের সাথে ভিসকসিটির কানেকশনটা অনেক সাটেল, যে টেম্পারেচার বাড়লে পরে ওয়াটারের চেঞ্জটা কি হয় না, এত বেশি সিগনিফিক্যান্টলি কমে না। কমে ভালো কথা, কিন্তু চেঞ্জটা অনেক স্লাইট এর জন্য। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আমরা এর পরের মিটিং এ এই ইফেক্ট অফ রেডিয়াস ওয়েটের জন্য কেন বেশি, ড্র্যাগ ফোর্সের জন্য কেন কম, এইটা এন্ড প্লিমজল লাইনের জিনিসটা দেখতেছি। নেক্সট মিটিং এ জয়েন করো সবাই। আচ্ছা, তো এখন আমাদের চেক পয়েন্ট কোশ্চেন গুলি চেক করা শেষ। আমরা এখন দেখব তোমাদের যে একটা টাস্ক ছিল যে কেন রেডিয়াসের ইফেক্টটা ওয়েটের উপরে বেশি হয় আর ড্র্যাগ ফোর্সের উপরে বা স্টোকস ফোর্সের উপরে কম হয়। ব্যাপারটা একদম আমাদের ফর্মুলার সাথে পুরোপুরি রিলেটেড। তোমরা ফর্মুলা, এই যে আমরা ডেরাইভ করছিলাম টার্মিনাল ভেলোসিটি ফর্মুলাটা, এখানের মধ্যে থেকে তোমরা দেখতে পাইতেছো কি, এটা আমরা নোটপ্যাডের মধ্যে লিখি তো তাহলে পরে ব্যাপারটা বুঝতে আরো ইজি হবে। এটাই ডেরাইভেশনের মধ্যে একদম ক্লিয়ারলি দেওয়া। দেখো ব্যাপারটা কি, ওয়েট যখন নাকি আমরা নিছি, ওয়েট ইজ ইকুয়াল টু কি, ওয়েট যখন নাকি আমরা নিছি এখানের মধ্যে, এই যে এখানে ওয়েট ছিল না, mass of the solid into g, তো তাহলে এখানের মধ্যে দেখো mass কে কি লেখা যায়, ডেনসিটি ইনটু ভলিউম। সো এখন ডেনসিটি ইনটু ভলিউম যখন নাকি আমরা নিচ্ছি তখন কি হইতেছে, ডেনসিটি ইনটু ভলিউম আমরা নিতে সময় ভলিউমটা কিসের, আমরা অবজেক্টটাকে স্ফেরিক্যাল একটা অবজেক্ট কনসিডার করতেছি না, তো তাহলে ওইটার জন্য রেডিয়াসটা কি
ওয়েটের জন্য কি করা লাগতেছে সাইমা? রেডিয়াসটাকে কিউব করা লাগতেছে না বলো তো? ও তো জয়েন দিল মাত্র, আবার কই গেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে মেইন যে জিনিসটা বলতেছিলাম যে ওয়েট বের করতে সময় আমাদের রেডিয়াসটাকে কি করতে হইতেছে, দ্য রেডিয়াস ইজ কিউবড। তো তাহলে ওয়েটের সাথে রেডিয়াসের কানেকশনটা কি? ওয়েটের সাথে রেডিয়াসের কানেকশনটা হলো এরকম, ওয়েট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস কিউব। আর ড্র্যাগ ফোর্সের সাথে অর স্টোকস ফোর্সের সাথে the relationship is drag force is directly proportional to radius. So তাহলে রেডিয়াস যদি ইনক্রিজ করে কার উপরে ইফেক্টটা বেশি আসবে? ওয়েটের উপরে ইফেক্টটা বেশি হবে নাকি ড্র্যাগ ফোর্সের উপরে ইফেক্টটা বেশি হবে? এসাস হ্যালো, ওয়েটের উপর। ওয়েটের উপরে। তো তাহলে এইটাই হলো আমাদের মেইন অ্যান্সার, যে এই জিনিসটা কেন, যে বড় অবজেক্টের টার্মিনাল ভেলোসিটি কেন বেশি, ছোট অবজেক্টের টার্মিনাল ভেলোসিটি কেন কম। তোমাদেরকে তো অলরেডি বলা হয়েছে যে সাইজ বড় হলে পরে ড্র্যাগ ফোর্স বেশি, সো তখন একটা কনফিউশন আসতে পারে মাথায় যে সাইজে যদি বড় হয় তো তাহলে ড্র্যাগ ফোর্স বেশি হইতেছে, তো ড্র্যাগ ফোর্স বেশি হলে তো টার্মিনাল ভেলোসিটি কম হওয়ার কথা, তো তাহলে টার্মিনাল ভেলোসিটি কেন বাড়ে? দ্য রিজন ইজ weight is equal to mass into g, where mass is equal to density into volume। এখন এই ভলিউম নিতে সময় যে আমাদের রেডিয়াসটা আসে 4/3 পাই আর কিউব ইনটু জি। তো এখন বাকি সবকিছু যদি আমরা কনস্ট্যান্ট রাখি, ডেনসিটি কনস্ট্যান্ট, জি তো চেঞ্জ হয় না, এইসব কোনো জিনিসই চেঞ্জ হয় না, তো তাহলে বাকি সবকিছু যদি কনস্ট্যান্ট হয় তো তাহলে the weight is directly proportional to radius cubed। ওকে, যে বাকি সবগুলা জিনিস কনস্ট্যান্ট রাখলে পরে the weight will be directly proportional to radius cube। আর ড্র্যাগ ফোর্সের জন্য তো আমাদের ডাইরেক্ট ফর্মুলাই আছে যে 6 পাই আর এটা ভি। তো এখন 6 আর পাই তো পিওর নাম্বার, এটা দ্যাট ইজ টেম্পারেচার যদি আমরা ফিক্সড রাখি আর টার্মিনাল ভেলোসিটি অর ভেলোসিটি অফ দ্য অবজেক্ট যদি আমরা সেম রাখি, তো তাহলে the drag force is directly proportional to just radius, not radius cube। তো তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তো তাহলে রেডিয়াসের ইফেক্টটা কার উপরে বেশি, ড্র্যাগ ফোর্সের উপরে বেশি নাকি ওয়েটের উপরে বেশি? ওয়েটের উপরে রেডিয়াসের ইফেক্টটা বড় হবে আর ড্র্যাগ ফোর্সের উপরে ওয়েটের ইফেক্টটা ছোট হবে। সো এইটা হলো আমাদের মেইন জিনিস, যেটা মনে রাখতে হবে যে অবজেক্ট বড় হইলে টার্মিনাল ভেলোসিটির ভ্যালু বেশি হয়। তো যদি তোমাকে কেউ আর্গুমেন্টে এমন বলে যে অবজেক্ট বড় হলে তো ড্র্যাগ ফোর্সও বেশি, সো ড্র্যাগ ফোর্স বেশি হলে তো টার্মিনাল ভেলোসিটি কম হওয়ার কথা, তো তাহলে কেন টার্মিনাল ভেলোসিটি বেশি হচ্ছে? সো তুমি বলবা ইয়েস, তোমার আর্গুমেন্ট ঠিক আছে, যে তুমি বলতেছো সাইজ বড় হইলে ড্র্যাগ ফোর্স বেশি, ভালো কথা, কিন্তু রেডিয়াসের ইফেক্টটা ড্র্যাগ ফোর্সের উপরে যতটুকু না বেশি, এর থেকে বেশি ইফেক্ট কার উপরে ফেলবে সে? ওয়েটের উপরে। সো তাহলে ওভারঅল দ্য ইফেক্ট অফ রেডিয়াস ইজ গ্রেটার অন ওয়েট, তো এর জন্য দ্য টার্মিনাল ভেলোসিটি উইল বি লার্জার ফর বিগার অবজেক্টস। তো এরকম তোমাদের এখন আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, এরকম তোমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অলওয়েজ আসে এমসিকিউ তেও প্লাস নরমাল ব্রড কোশ্চেন গুলোর মধ্যেও আসে। কেমন কোশ্চেন? এই যে একটা হলো when moving up, আর একটা হলো when moving down। এখন এই হলো তোমার অবজেক্টটা, তো এই অবজেক্টটার উপরে যে কোন একটা ফ্লুইডের ভিতর দিয়ে মুভ করতেছে, ঠিক আছে? তো এখন
তোমার ওয়েট অলওয়েজ কোন দিকে কাজ করবে? ওয়েট ইজ অলওয়েজ ডাউনওয়ার্ড। আর আপথ্রাস্ট সবসময় কোন দিকে কাজ করবে? আপথ্রাস্ট আমাদের নামের মধ্যেই আছে, আপথ্রাস্ট অলওয়েজ অ্যাক্ট আপওয়ার্ডস। তো তাহলে দ্য আপথ্রাস্ট উইল বি আপওয়ার্ড। তো তাহলে আপথ্রাস্টে সরি তো আপথ্রাস্টে কি হবে? উপরে। এন্ড ড্র্যাগ ফোর্সটা কোন দিকে কাজ করবে? এইটা হবে আমাদের মেইনলি ডিটারমাইনিং ফ্যাক্টর। ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করে? এসাস যেই দিকে মুভ করবে তার উল্টা ডিরেকশনে হবে না আমাদের ড্র্যাগ ফোর্স? হ্যাঁ তো তাহলে ভেলোসিটি যদি হয় উপরে, তো তাহলে ড্র্যাগ ফোর্সটা কোন দিকে হবে? দ্য ড্র্যাগ ফোর্স উইল বি ডাউনওয়ার্ডস। আর উল্টা জিনিসটা হবে এই জায়গার মধ্যে। কি হবে? দিস ইজ দ্য অবজেক্ট। এখন ওয়েট অলওয়েজ ডাউনওয়ার্ড, নো ম্যাটার সে উপরে যাক নাকি নিচে যাক। আপথ্রাস্ট অলওয়েজ আপওয়ার্ড, নো ম্যাটার সে উপরে যাক নাকি নিচে যাক। এখন ভেলোসিটিটা হলো নিচে, ভেলোসিটি হলো নিচে, তো তাহলে ড্র্যাগ ফোর্সটা কোন দিকে কাজ করবে? ভেলোসিটির উল্টা ডিরেকশনে। সো যেদিকে মুভ করবে তার উল্টা ডিরেকশনে হবে ড্র্যাগ ফোর্স। আর ওয়েট এন্ড আপথ্রাস্টের ডিরেকশন অলওয়েজ কি থাকতেছে? ফিক্সড থাকতেছে। বুঝতে পারছো? তো এই ব্যাপারটা আমাদের অলওয়েজ মাথায় রাখা লাগবে যে একটা অবজেক্ট উপরে মুভ করতে সময় দ্য ড্র্যাগ ফোর্স উইল বি ডাউনওয়ার্ডস। সো ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা দেখতে হবে লেফট হ্যান্ড সাইডের ডায়াগ্রামের মতো। আর একটা অবজেক্ট যখন নাকি নিচে যাবে, তো তাহলে ড্র্যাগ ফোর্সটা কি হবে? উপরের দিকে কাজ করবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জেরিন? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে। তো এখন এই জিনিসটা শেষ করার পর আমরা যেটা নিয়ে কথা বলবো, আমাদের বলতে গেলে ফ্লুইডস এর এই পড়াটা শেষ। এখন মেইন যে জিনিসটা ফ্লিমজল লাইন। শিপের গায়ে ওরকম কতগুলা স্পেসিফিক মার্কিং দেওয়া থাকে যে লোড লাইন বলে ওইগুলাকে। তো এখন ওই লোড লাইন গুলা কিভাবে কি কাজ করে বা তাদের সিগনিফিকেন্সটা কি, ওই রিলেটেড ফার্স্টে আমরা এখন একটা ভিডিও দেখবো। দেন আমরা ওইটা নিয়ে ডিসকাস করা শুরু করব যে অ্যাকচুয়ালি কি কি বলতেছে। Plimsoll lines. Let us understand how to read these load lines that you find marked on the side of a ship. The purpose of a load line, or a Plimsoll line, is to ensure that the ship is not overloaded and has sufficient freeboard. It indicates the maximum safe draft. And the minimum freeboard for the ship in various operating conditions. The location of the Plimsoll line is determined by a classification society after surveying the ship. Plimsoll line mark allows one to know the safe draft. Draft is the vertical distance between the waterline and the bottom of the hull, or keel. The heavier the load, the more is the draft length. Plimsoll line allows one to know the freeboard. A freeboard is the vertical distance between the waterline and the sheer of the ship, where water can enter the vessel.
plimsoll line allows one to know the volume of load that is safe to carry. Overloading can cause the ship to sink. There are many load line marks for different density of water or different sea climates. It is important to know that higher the density of water, stronger is the upward buoyant force. The order of less dense water to high dense water is as shown. This means one can load more cargo for dense water. Once having understood that oceans are of different density, each having a safe load line, it is time to understand how to read the lines. The circular symbol with the line passing directly is the plimsoll line. The line represents the imaginary water level. The plimsoll line is directly below the deck line. The deck line is the freeboard line issued by the Classification Society. The summer load line is the primary mark. It is from this line that all other lines or marks derive. The winter load line is 1/48 of the summer load draft. Placed below the summer line, the tropical load line is 1/48 of the summer load draft. Placed above the summer line, the other load lines are for freshwater. Tropical freshwater, winter North Atlantic, এখানে আমাদের স্পেসিফিক কয়টা যে ভ্যালু বলছে তারা যে কোনটা কত এরকম পজিশনে থাকবে, কোনটার উপরে কোনটা, এই জিনিসগুলো আমাদের মেইনলি স্পেসিফিক ভ্যালুগুলো মনে রাখার কোনো দরকার নাই। আমাদের মেইন যে জিনিসটা তারা মাঝখান দিয়ে বলছে যে তোমরা একটা জিনিস তো অলরেডি খেয়াল করছো যে ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইজ আ ডিটারমাইনিং ফ্যাক্টর ফর দ্য আপথ্রাস্ট। ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম যে প্লিমসল লাইনের এখানের মধ্যে কাজটা কি, তোমার এই যে তাদের মার্কিং গুলা দেওয়া আছে, এই মার্কিং গুলা কোনটা উপরে কোনটা নিচে, এই জিনিসটা আমাদের লজিকটা কি, লজিকটা হলো এরকম, ডেনসিটি অফ দ্য ফ্লুইড আমাদের ডিটারমাইনিং ফ্যাক্টর ফর হোয়াট, দ্য আপথ্রাস্ট। এখন কোন একটা কিছুকে ফ্লোট করে রাখানোর জন্য কি দরকার, কোন একটা কিছুকে ফ্লোট করে রাখানোর জন্য দ্য আপথ্রাস্ট মাস্ট ব্যালেন্স দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট। তো তাহলে শিপটাকে ফ্লোট করে রাখার জন্য দ্য আপথ্রাস্ট ফোর্স মাস্ট বি ইকুয়াল টু দ্য ওয়েট। তো এখন আপথ্রাস্টের ফর্মুলাটা কি, আপথ্রাস্টের ফর্মুলাটা হলো ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড ইনটু জি। এখন ডেনসিটি অফ ফ্লুইড যত বেশি হবে, যে ওয়েট অফ দ্য কার্গো, মনে করো তোমার শিপের ওয়েট হলো ফিক্সড, তো ওয়েট ফিক্সড মানে আপথ্রাস্টটা তো ওয়েটের সমান হতে হবে, তো ওয়েট ফিক্সড মানে আপথ্রাস্টও ফিক্সড। ঠিক আছে, ওয়েটটা ফিক্সড মানে আপথ্রাস্টও ফিক্সড। সো এখন ফ্লুইডের ডেনসিটি যদি বেশি হয় তো তাহলে অল্প একটু ভলিউম ডিসপ্লেস করলে পরে কি করতে পারবে, আপথ্রাস্টটা ওয়েটটাকে ব্যালেন্স করে ফেলতে পারবে, তাই না? এই ব্যাপারটা তো আমরা এর মধ্যে কি বলে হাইড্রোমিটারের প্রিন্সিপাল পড়তে সময় দেখছিলাম, মনে আছে? আচ্ছা, আমরা ফার্স্টে এখানের জন্য দেখে নেই যে প্লিমসল লাইন তারা বইয়ের মধ্যে কি কি বলতেছে। এই জিনিসটা রিডিং করার পর আই হোপ
তোমাদের একটা আইডিয়া হবে অ্যাকচুয়ালি প্লিমসল লাইন আমাদের কোন রিজনে ইউজ করা হয়। ওকে, তো আমরা দেখি ওরা কি বলতেছে। লোড লাইনস আর পেইন্টেড অন দ্য সাইড অফ শিপস টু শো how low they may safely sit in the water. Although usually associated with the British Member of Parliament Samuel Plimsoll 1824 to 1898, such lines have been used for hundreds of years. In this activity, we will look at how the Plimsoll line came to be required by the British law. So ki hoise, what is a Plimsoll line? A commercial ship is properly loaded when the ship's water line is at the ship's Plimsoll line. Kemon? The Plimsoll line is a reference mark located on the ship's hull that indicates the maximum depth to which the vessel may be safely immersed when loaded with cargo. যে আমরা যত মন চায় ততই তো কার্গো দিয়ে শিপটাকে লোড করতে পারবো না, আমাদের তার একটা কি আছে, সেফ একটা লিমিট আছে যে সে ম্যাক্সিমাম এতটুকু লোড বেয়ার করতে পারবে। এর থেকে বেশি লোড দিলে পরে শিপের উপর দিয়ে কি হয়ে যাবে, পানি উঠে যাবে। ওই যে আমাদের দুইটা টার্ম বলতেছিল তারা, একটা হলো ফ্রি বোর্ড আর একটা হলো ড্রাফট। ফ্রি বোর্ড আর ড্রাফট টার্ম গুলি তারা এখানের মধ্যে ইউজ করবে না বইয়ের মধ্যে, বাট ফ্রি বোর্ডটা কি, ওয়াটার লেভেল থেকে শিপের উপরের পার্ট পর্যন্ত এটা হলো ফ্রি বোর্ড, আর ওয়াটার লেভেল থেকে শিপের বটম পার্ট পর্যন্ত এটাকে আমরা বলতেছিলাম ড্রাফট। ওই ভিডিওটার আমি লিংক দিব না, তখন ওখানের মধ্যে থেকে দেখবা। আচ্ছা, সো এখন এরপরে কি বলতেছে, দিস ডেপথ ভ্যারিজ উইথ দ্য শিপ ডাইমেনশনস, টাইপ অফ কার্গো, টাইম অফ দ্য ইয়ার, যে উইন্টার নাকি সামার ওই সাথেও ওয়াটারের ডেনসিটির একটা কানেকশন আছে, এন্ড দ্য ওয়াটার ডেনসিটি ইজ এনকাউন্টার্ড ইন পোর্ট এন্ড দ্য সি। Once these factors have been accounted for, a ship's captain can determine the appropriate Plimsoll line needed for the voyage. এই যে ফিগার বি তে আমাদের এরকম ডিফারেন্ট যেই শর্ট ফর্ম গুলি আছে ওগুলো ফুল ফর্ম লিখছে, যে এলপিএফ টিম্বার ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটার, এলএফ টিম্বার ফ্রেশ ওয়াটার, এলটি টিম্বার ট্রপিক্যাল ফ্রেশ ওয়াটার, এরকম ডিফারেন্ট আমাদের অ্যাব্রিভিয়েশন আছে যেগুলোর ফুল ফর্ম গুলো দেওয়া। কি বলতেছে, স্যামুয়েল প্লিমসল 1824 to 1898 was a member of the British Parliament and he was concerned with the loss of ships and crews due to overloading. যে অনেক বেশি করে কার্গো ভরে নিত, দেন শিপ ডুবে যাইতো আর কি। ঠিক আছে, তো এরকম শিপ এত বেশি আমাদের এক একটা বানাইতে কয়েক হাজার কোটি টাকা চলে যায়, তো তাহলে এরকম যদি লস হয়, যদি এরকম শিপ সিঙ্ক করে, তো তাইলে পরে তো এগুলো অনেক বড় সমস্যা। তো এইটা অ্যাভয়েড করার জন্য সে এরকম সেফটি এনশিওর করতে প্লিমসল লাইনের এই কনসেপ্টটা আরো লিগালাইজ করছে বেসিক্যালি। In 1876, he persuaded Parliament to pass the Unseaworthy Ships Bill, which required marking a ship's side with a line that would disappear below the water line if the ship was overloaded. তো তাহলে সে এরকম স্পেসিফিক একটা মার্কিং দিয়ে রাখছিল যে এতটুকু হলো সেফ লাইন, তো এর থেকে বেশি যদি লোড করে তো তাহলে এটা পানির নিচে চলে যাবে। তো তখন দেখে বুঝতে হবে যে ওভারলোড হয়ে গেছে, সো তখন কি করতে হবে, লোডটাকে সরায় ফেলতে হবে। The line, also known as the Plimsoll mark, is found in the middle of the ship on both of the port and starboard sides of the cargo ships and is still used worldwide by shipping industry. তো এই রিজনে বেসিক্যালি কি করা হয়, প্লিমসল লাইনটা ইউজ করা হয়। আর প্লিমসল লাইনের আমাদের সিগনিফিকেন্সটা কি, এটা ওভারলোডিং অফ শিপ থেকে বাঁচায়, অর সেফলি একটা শিপ যেন কি করতে পারে, সি দিয়ে ট্রাভেল করতে পারে, ওই জিনিসটা এনশিওর করার জন্য প্লিমসল লাইনটা দরকার। বুঝতে পারছো? তো এইটা ছিল বেসিক্যালি আমাদের। আচ্ছা ভাইয়া, এখানে লাইক ডেফিনেশনস ফর স্টাফ, কি কি ডেফিনেশন বুঝি নাই। লাইক এই যে তোমার প্লিমসল লাইনের ডেফিনেশন প্লাস কোনগুলা কি দেওয়া হয়, এগুলো আমাদের লাগবে না, এটা জাস্ট তোমার একটা এই থিংকিং বিগারের, এগুলাতে আমাদের স্পেসিফিক কোনো ডেফিনেশনস এন্ড এনিথিং এইসব জিনিস আমাদের লাগে না। এগুলা জাস্ট তোমার কনসেপ্টটার সাথে তুমি মিলায়ে কোন একটা অ্যাপ্লিকেশন দেখলে, যে তুমি আপথ্রাস্ট নিয়ে পড়ছো, তো তোমার কাছে মনে হইতে পারে আপথ্রাস্ট যে পড়লাম এটা দিয়ে আমার কি কাজ হইলো, আপথ্রাস্ট আমাদের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে কোন জায়গায় ইউজ করা হয়, তো ওই রকম জিনিস কয়টা তোমাদেরকে এখানের মধ্যে দিছে। বুঝতে পারছো?
আচ্ছা, তো তাহলে এইটা ছিল আমাদের ফ্লুইড ডাইনামিক্স এর মেইন পার্ট। তোমাদের সানডের জন্য হোমওয়ার্ক থাকবে এই এক্সাম প্র্যাকটিস। ওকে, সানডের জন্য তোমাদের এই ফ্লুইড ডাইনামিক্স এর আর এই ফ্লুইড ফিজিক্স এর এই এক্সাম প্র্যাকটিসটা থাকবে হোমওয়ার্ক। এই যে দেখছো স্টুডেন্ট বুকে কিন্তু কি নাই, স্টুডেন্ট বুকে কিন্তু ম্যাগনাস ফোর্স নিয়ে কোনো কিছু লেখা নাই, কিন্তু ঠিকই এখানের মধ্যে আমাদের এই ম্যাগনাস ফোর্স এর এই কাহিনীটা চলে আসছে। আমরা ম্যাগনাস ফোর্সটা পড়ে রাখছিলাম না আলাদা করে, স্টুডেন্ট বুকে কিন্তু ম্যাগনাস ফোর্স এর কোনো জায়গায় কোনো নাম হ্যাঁ গন্ধ হ্যাঁ নাই, হ্যাঁ কিন্তু এই জায়গায় ঠিকই তারা কোশ্চেন পেপারের কোশ্চেনে ঠিকই আস্ক করে। তো এর জন্য তোমাদেরকে আউট অফ সিলেবাস আর আউট অফ স্টুডেন্ট বুক মনে হইতে পারে, বাট স্টিল এইগুলো অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন আসবে দেখে ওগুলো পড়ানো হয়। বুঝতে পারছো? তো তাহলে সানডের জন্য তোমরা এই এক্সাম প্র্যাকটিস গুলা করে ফেলবা এন্ড সাবমিট করে ফেলবা। ওকে আচ্ছা ভাই। আচ্ছা, ওকে, কোশ্চেন পেপার ইয়া যে দিছিল ওয়ার্কশিট, ওইটা কবে হবে? ওইটা আমরা ওইটা একটা টিউসডেতে সলিউশন করাবো। দিলে বেটার হয়। হ্যাঁ, ওইটা সলিউশন ওই যে করাবো, বড় দেখা সলিউশন ক্লাস নিতে করাবো না ওইটা। ফ্রাইডেতে। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, আছে ওকে ভাই। ফ্রাইডে একটা টাইম দেবো। এই ফ্রাইডেতে ওই আইজিসিএসসি অক্টোবর ও লেভেলস ব্যাচের ইয়ে করবো আর কি, ওদের একটা সলিউশন ক্লাস হবে, তো ওইটার জন্য টাইমটা নাই, তো ওইটার জন্য ও নেক্সট আচ্ছা ফ্রাইডে আমরা দিব। আচ্ছা আচ্ছা নেক্সট উইক বাবু। আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই। ওকে। সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই।